প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় বুঝে পড়ি লিখতে শিখি এর ৮৪ পৃষ্ঠা থেকে বিভিন্ন ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। ৮৪ পৃষ্ঠা প্রথমে আছে লেখা নিয়ে মতামত। পিরামিড রচনাটির যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো। বোঝার সুবিধার জন্য দুটি নমুনা দেওয়া হলো। পিরামিড রচনায় যা আছে: ১. এই তিনটি পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। এই বাক্যটি পিরামিড রচনার মধ্যে আছে। আর এক্ষেত্রে তোমার মতামত বা জিজ্ঞাসা হতে পারে, এ তথ্যটি সঠিক কিনা তা যাচাই করতে হবে। এরকম আরেকটি উদাহরণ দেওয়া আছে এবং তোমাকে আরও দুটি উদাহরণ এখানে লিখতে হবে। তাহলে চলো এখন আমরা এই ছকের সমাধানটি দেখে নিই। ২ নম্বর বাক্যটি আছে, ভেবে কুলকিনারা পাওয়া যায় না সে সম্রাটের কতখানি ঐশ্বর্য আর প্রতাপ ছিল, যিনি আপন রাজধানীর পাশে লক্ষ লক্ষ লোককে ২০ বছর খাওয়াতে পড়াতে পেরেছিলেন। এই বাক্যটি সম্পর্কে তোমার মতামত জিজ্ঞাসা হবে। শুনেছি আগেকার রাজা বাদশারা জোর করে বিভিন্ন জায়গা থেকে লোকজন ধরে এনে দাস হিসাবে কাজ করাতো, যা অত্যন্ত অমানবিক ছিল। পিরামিড বানানোর সময় এ ধরনের কিছু ঘটেছিল কি না তা জানতে হবে। তৃতীয় বাক্যটি হলো, টুকরা বললে একটু কমিয়ে বলা হলো, কারণ এর ৪-৫ টুকরা একত্র করলে একখানা ছোটোখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। এই বাক্যটি সম্পর্কে তোমার মতামত বা জিজ্ঞাসা হবে, এত বড় পাথরের টুকরা এত উঁচুতে কিভাবে উঠালো, বা এত বড় পাথরের ২৩ লক্ষ টুকরা কিভাবে বহন করে এত উঁচুতে উঠালো তা জানতে হবে। সর্বশেষ বাক্যটি হলো, প্রায় ৫০০ ফুট উঁচু বললে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্পর্কে একটা ধারণা করা যায় না। এ বাক্য সম্পর্কে তোমার মতামত হবে, ৫০০ ফুট উঁচু এই পরিমাপ কিভাবে করেছিল তা জানতে হবে। তাহলে এই ছিল লেখা নিয়ে মতামত ছকের সমাধান। এরপর আছে বিবরণ লেখার কৌশল। এই লেখাটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও। পরবর্তী ছকটা দেখো, বিবরণ লিখি। মানুষের তৈরি পুরনো কোনো স্থাপত্য নিদর্শনকে পুরাকীর্তি বলে। বাংলাদেশে অনেক পুরাকীর্তি আছে যেগুলোর কোনো একটি ১০০০ বছরেরও বেশি পুরনো, যেমন বগুড়ার মহস্থানগড়, নওগাঁর সোমপুর বেহার, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, দিনাজপুরের কান্তজির মন্দির, ঢাকার আহসান মঞ্জিল ইত্যাদি। তোমার এলাকায় অন্তত ৫০ বছরের পুরনো কোনো স্থাপত্য সম্পর্কে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটি বিবরণ লেখো। অর্থাৎ এখানে ১০০ থেকে ১৫০ শব্দের মধ্যে একটা বিবরণ লিখতে হবে, যে বিবরণের বিষয়বস্তু হবে পুরনো স্থাপত্য বা পুরাকীর্তি, যা অন্তত ১০০ থেকে ১৫০ বছরের পুরনো কমপক্ষে। তাহলে চলো এর সমাধানটি আমরা একটু দেখে নিই। আমি এখানে তোমাদের লেখার বা বোঝার সুবিধার্থে ৩টি অনুচ্ছেদ লিখে দিয়েছি। তোমরা এর যে কোনো একটি লিখতে পারো। বাংলাদেশের পুরনো স্থাপত্য সম্পর্কে ৩টি বিবরণ নিম্নে উপস্থাপন করা হলো। তোমাদেরকে যে কোনো একটি লিখতে হবে। প্রথমটি দিয়েছি তারাশ ভবন। বাংলাদেশের প্রাচীনতম জেলা হিসাবে পাবনা জেলার প্রাণকেন্দ্রে রয়েছে ২০০ বছরের পুরনো ঐতিহাসিক বনমালী রায় বাহাদুরের জমিদার বাড়ি তারাশ ভবন। প্রাচীন গ্রিক স্থাপনা শৈলীতে
তৈরি দুর্লভ এমন ভবন দেশে রয়েছে হাতে গোনা কয়েকটি। বনোয়ারি লাল রায়কে ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপাধি দেয়। 1882 সালে তার পুত্রের পরে দত্তক ছেলে বনমালী রায় তারাশের পরবর্তী জমিদার হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। 18 শতকের কোনো এক সময়ে তিনি এই ভবন নির্মাণ করান। পূর্বমুখী দ্বিতল এ ভবন প্রায় 1.5 একর জায়গার উপরে নির্মিত। 4টি রোমান স্তম্ভের উপরে আকর্ষণীয় বাড়িটি প্রাচীন কীর্তির সাক্ষ্য বহন করে। বাড়িটির চারপাশে সীমানা প্রাচীর দেওয়া রয়েছে। সম্মুখে উন্মুক্ত প্রাঙ্গণ, শেষ প্রান্তে প্রধান প্রবেশ ফটক। বিশাল আকৃতির অর্ধবৃত্তাকার ফটক 4টির স্তম্ভ দিয়ে নির্মিত। অপরূপ কারুকাজ সমৃদ্ধ এই জমিদার বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় মোট 16টি কক্ষ রয়েছে। পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য ভবনের মোট 80টি দরজা ও 53টি জানালা রয়েছে। নিচতলা থেকে উপরে তলায় ওঠার জন্য ভবনের উত্তর দিকে একটি কাঠের সিঁড়ি রয়েছে। তারাশ ভবনের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ সরকার 1998 সালে গেজেট প্রকাশের মাধ্যমে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করে। দ্বিতীয় স্থানটি হল ওয়ারী বটেশ্বর। নরসিংদী জেলা থেকে 35 কিলোমিটার উত্তরে বেলাবো উপজেলার মারজাল বাজার থেকে প্রায় 3 কিলোমিটার পশ্চিমে রয়েছে দুটি গ্রাম, একটির নাম ওয়ারী, আরেকটি বটেশ্বর। এই দুটি গ্রাম থেকে পাওয়া গিয়েছে 2000 বছরের আগে স্থাপনা নিদর্শন ও মূল্যবান সম্পদ, যেগুলো বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে। সম্পদগুলোর মধ্যে রয়েছে সাপযুক্ত মুদ্রা, নানা ধরনের মূল্যবান পাথর এবং পাথর দিয়ে তৈরি নানা সামগ্রী। পাওয়া গিয়েছে লোহার তৈরি নানা জিনিস। ওয়ারী বটেশ্বর গ্রাম দুটির বেশিরভাগ নিদর্শন মূলত মাটির নিচে পাওয়া গেছে। ওয়ারী দুর্গ নগরীতে যে পুরাতন নিদর্শনগুলো পাওয়া গেছে সেসব থেকে ঐতিহাসিকরা মনে করেন যে এই জনপদে বসবাসরত লোকজনের বেশিরভাগ পেশা ছিল কৃষিকাজ। ওয়ারী বটেশ্বর এই দুটি গ্রামের জনগণ অন্যান্য গ্রামের জনগণের তুলনায় প্রযুক্তিক দিক থেকে বেশ খানিকটা উন্নত ছিল। যেমন তারা ধাতু গলিয়ে কী করে মুদ্রা তৈরি করতে হয় তা জানত। পুঁতির সঙ্গে নানা ধরনের পদার্থ মিশিয়ে অলঙ্কারও বানাতে পারত। আরেকটি বিশেষ জিনিস এই অঞ্চলে পাওয়া গেছে, সেটা হলো উত্তরাঞ্চলীয় কালো মসৃণ মৃৎপাত্র। এছাড়াও পাওয়া গেছে লোহার পেরেক, ধাতুর তৈরি ক্ষুদ্র জিনিস ও পোড়ামাটির জিনিস। সর্বশেষ অনুচ্ছেদটি হল রবীন্দ্র কাচারি বাড়ি। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে একটি বিখ্যাত ও জনপ্রিয় পুরাকীর্তি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাচারি বাড়ি। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদারি তত্ত্বাবধানের কাচারি ছিল। তারও পূর্বে অষ্টাদশ শতাব্দীতে এটি নীলকরদের নীলকুঠি ছিল। সে কারণে এখনও অনেকে এটি কুঠিবাড়ি বলে। পরে রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি নিলামে কিনে নেন। এখানে রয়েছে জমিদারি খাজনা আদায়ের কাচারির একটি ধ্বংসাবশেষ, একটি বেশ বড়সড় দ্বিতলা ভবন। বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি আধুনিক অডিটোরিয়াম। দ্বিতল ভবনটি বর্তমানে রবীন্দ্র জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং আঙিনায় বিস্তৃত জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সুদৃশ্য একটি ফুলবাগান। রবীন্দ্রনাথ পিতার আদেশে 29 বছর বয়সে 1890 সালে জমিদারি তত্ত্বাবধানের জন্য প্রথম শাহজাদপুরে আসেন। রবীন্দ্রনাথ এখানকার প্রকৃতি ও মানুষের
বিচিত্র জীবন প্রবাহের সৌন্দর্য দেখে আবির্ভূত হন। তাহলে এই ছিল 3টি পুরাকীর্তি সম্পর্কে অনুচ্ছেদ। এরপর 3য় পরিচ্ছেদ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে 3য় পরিচ্ছেদ তথ্যমূলক লেখা থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।